আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন এবং উত্তর করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমাদের এই প্রশ্নোত্তর শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তো দেখে নাও তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, জল, স্থল, বাতাস এই চ্যাপ্টারটা, বরফে ঢাকা মহাদেশ, আবহাওয়া ও জলবায়ু, ভারতের জলবায়ু, ভারতের মাটি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর ভারতের অরণ্য ও বন্যপ্রাণী, এই কটা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে। দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে লেখো। 5টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। জেট বিমানগুলি নির্বিঘ্নে চলাচল করে ট্রোপোস্ফিয়ারে নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে নাকি মেসোস্ফিয়ারে নাকি থার্মোস্ফিয়ারে? তোমরা উত্তর লিখবে বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। বোঝা গেছে। তারপর চলে 2 নম্বর, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? মাউন্ট এরেবাস নাকি ভিনসন ম্যাসিভ নাকি মাউন্ট এভারেস্ট নাকি জ্যাকসন শৃঙ্গ? উত্তর হবে বি, ভিনসন ম্যাসিভ। 3 নম্বর, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় কতটা? তোমরা এর সঠিক উত্তর যেটা হবে বি, 6.4 ডিগ্রি সেলসিয়াস। তারপর 4 নম্বর, কোনটি গ্রিনহাউস গ্যাসেদের মধ্যে? দেখো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আর হাইড্রোজেন, এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে বি, কার্বন ডাইঅক্সাইড। তারপরে যে 5 নম্বর যে প্রশ্ন, উত্তরপ্রদেশে কি হয়? উত্তরপ্রদেশে কোনটা হয়? উত্তরপ্রদেশে যেটা হয় লু, কালবৈশাখী, আঁধি, এর মধ্যে সঠিক উত্তর হবে লু। চলে আসি পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানেও প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো ওশিয়ানিয়া। 2 নম্বর, আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় আন্টার্কটিকা মহাদেশকে। 3 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর, ফ্রিজ থেকে নির্গত গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। 5 নম্বর, আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে বলা হয় অক্টা। কি বলা হয় তাহলে? আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে বলা হয় অক্টা। এবার দেখো আমরা চলে এসেছি 3-এর দাগের যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির একটি পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1 করে। অতীতে অখণ্ড স্থলভাগ বা মহাদেশটির নাম কি ছিল? উত্তর হচ্ছে প্যানজিয়া। আন্টার্কটিকার শীতলতম স্থান কোনটি? উত্তর লিখবে তোমরা ভস্টক। সমুদ্র উপকূলভাগে কী ধরনের জলবায়ু দেখা যায়? উত্তর লিখবে সমভাবাপন্ন প্রকৃতির। 4 নম্বর, কত সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে? উত্তর লিখবে জাপানের 2011 সালের 11ই মার্চ। 5 নম্বর লিখবে কোন যন্ত্রের সাহায্যে, প্রশ্ন থাকবে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? তোমরা উত্তর কি লিখবে? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। 6 নম্বর, আন্টার্কটিকার সমুদ্রের চিংড়ি জাতীয় প্রাণীটির নাম কি? তোমরা এর উত্তর লিখবে ক্রিল। তারপর দেখো 4-এর দাগের যে প্রশ্ন, এখানে যে কোনো 2টি করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। শিলামণ্ডল কাকে বলে? তোমরা উত্তর কি লিখবে? সমগ্র ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। শিলামণ্ডল বলতে পৃথিবীর উপরিভাগের কঠিন অংশকে বোঝানো হয়। 2 নম্বর, দৈনিক উষ্ণতার প্রসার পার্থক্য কাকে বলে? তোমরা উত্তর লিখবে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার পার্থক্য বলা হয়। তারপরে 3 নম্বর যে প্রশ্ন, কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে? তোমরা উত্তর লিখবে সূর্য থেকে পৃথিবীতে আগত তাপের পরিমাণ, যে পরিমাণ অংশ পৃথিবীকে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করে তাকে কার্যকরী সৌরবিকিরণ বলে। অভয়ারণ্য কাকে বলে? তারপরে প্রশ্ন, তোমরা এর উত্তর লিখবে যে নির্দিষ্ট অরণ্যে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে এবং প্রজনন করতে পারে তাকে অভয়ারণ্য বলে। 5 নম্বরের যে প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3 করে। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 3টে পার্থক্য লেখো। তোমরা এর উত্তর লিখবে কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। তারপরে এটার আবার জলবায়ুর ক্ষেত্রে লিখবে কোনো বিস্তৃত অঞ্চলে কমপক্ষে 30 থেকে 50 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।
আবার আবহাওয়ার ক্ষেত্রে 2 নম্বরে লিখবে আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা। আর 2 নম্বরের ক্ষেত্রে জলবায়ুতে লিখবে জলবায়ু হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা। 3 নম্বরে আবহাওয়ার ক্ষেত্রে লিখবে আবহাওয়া কোনো স্বল্প পরিসরের সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে। 3 নম্বরে জলবায়ুর ক্ষেত্রে লিখবে একটি বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে। তারপরে যে 2 নম্বর যে প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। তোমরা উত্তরে লিখবে অ্যাসিড বৃষ্টির প্রভাব, পয়েন্ট করবে অ্যাসিড বৃষ্টির ফলে নিম্নলিখিত ক্ষতিকারক প্রভাবগুলি লক্ষ্য করা যায়, যথা 1 মৃত্তিকার উৎপাদন ক্ষমতা হ্রাস। অ্যাসিড বৃষ্টির ফলে মৃত্তিকার অম্লত্ব বৃদ্ধি পায়, ফলে বিভিন্ন ধরনের শাক, সবজি, আলু ও মটরশুঁটি জাতীয় শস্যের উৎপাদন ব্যাহত হয়। 2 নম্বর পয়েন্টে লিখবে জলদূষণ বৃদ্ধি। অ্যাসিড বৃষ্টির ফলে ভূপৃষ্ঠীয় জলরাশি থেকে জল আম্লিক হয়ে ওঠে, ফলে জলজ উদ্ভিদ ও প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর অরণ্য নিধন। অ্যাসিড বৃষ্টির ফলে বীজের অঙ্কুরোদ্গম বাধা পায়, উদ্ভিদের পাতা বিনষ্ট হয় ও পাতার উপরে ঝোপঝোপ দাগ দেখা যায়। 4 নম্বর মানসিক প্রভাব। অম্লবৃষ্টির ফলে মানুষের ত্বক, কোষ ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়। 5 নম্বর পশু পাখির সংখ্যা হ্রাস। অ্যাসিড বৃষ্টির ফলে কোনো অঞ্চলের পশু পাখির সংখ্যা হ্রাস পায়, যেমন ভরতপুরের পাখিরালয়ে হ্রদের জলে সালফার ডাইঅক্সাইড ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পায়। 6 নম্বর স্থাপত্য ও স্মৃতিসৌধের ক্ষতি। অ্যাসিড বৃষ্টির ফলে স্থাপত্য শিল্প, স্মৃতিসৌধ, মনুমেন্ট ও অট্টালিকা ক্ষতিগ্রস্ত হয়, যেমন ভারতের আগ্রার তাজমহল ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর 3 নম্বর যে প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর লিখবে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই তাপমাত্রা কমতে থাকে। প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি বা প্রতি 165 মিটার উচ্চতার জন্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপ হ্রাস পায়। একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট বলা হয়। ভূপৃষ্ঠের ওপরে 10 থেকে 13 কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপ একই হারে কমতে থাকে। মধ্য অক্ষাংশে বা মিডল ল্যাটিটিউডে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় বায়ুমণ্ডলের উত্তাপ -75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 2 নম্বর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ারই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% ধারণ করে ট্রপোস্ফিয়ার, এই জন্য এখানে বায়ুচাপ সবচেয়ে বেশি। 3 নম্বর ট্রপোস্ফিয়ারের ওপরে স্তরে জলীয় বাষ্প বা মেঘ থাকে না বললেই চলে। 4 নম্বর এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় 90%। তারপরে যে 4 নম্বরের প্রশ্ন আছে, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। তোমরা উত্তর লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকতে এবং বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ করতে অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। 2 নম্বরে তোমরা লিখবে জীবজগতের ভারসাম্য রক্ষা। পরিবেশে জীবজগতের ভারসাম্য নিয়ন্ত্রণ করার জন্য অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। 3 নম্বরে তোমরা লিখবে মরুভূমির সম্প্রসারণ। মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য অরণ্য সংরক্ষণ করতে হবে। 4 নম্বরে লিখবে ভৌম জলের ভাণ্ডার পূরণ করা। ভৌম জলের ভাণ্ডার যাতে নিয়ন্ত্রিত থাকে তার জন্য অরণ্য সংরক্ষণ করা উচিত। তাহলে এই গেল তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্রটি কেমন হতে পারে তার একটা ছোট্ট ধারণা।